হ্যালো। যে প্রথা একদিন থেমে গিয়েছিল, আজ সেই অভিশাপ আবার জেগে উঠেছে। মা, আমার না খুব ভয় করছে। জানালার ওদিকে কেউ দাঁড়িয়ে আছে। আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। এক গ্রাম যেখানে সময় থেমে গেছে, একটি কালো প্রথা যা বিশ্বাস আর ভয়ের মাঝে জীবন কেড়ে নিয়েছে। তৃতীয় সন্তানের মৃত্যু যেন ছিল দেবতার আহুতি। কিন্তু বন্ধ হয়েছে সেই প্রথা? না, ফিরে এসেছে ছায়ার মতো অতীত। 20 বছর পর আবারও ঘটে চলেছে রহস্যময় মৃত্যুর মিছিল। এই গল্প এমন এক প্রতিশোধের যা লুকিয়ে আছে ফরগটেন মেমোরির গভীরে, আর যার মুখোশ খুলবে একজন সাহসী ক্রাইম রিপোর্টার, যিনি বুঝতে পারছেন এই মৃত্যু কেবল হত্যা নয়, এটি এক অভিশপ্ত লেজেন্ডের শুরু। শুনুন, এই গল্প আপনার রক্ত হিম করে দেবে এবং প্রশ্ন তুলবে, অবশেষে আমরা কি জানি সত্যিকারের শাস্তি কি? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনাদের সবাই ভালো এবং সুস্থ আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি রহস্যময়, গা ছমছমে গল্প, যা আমাদের এক প্রত্যন্ত গ্রামের পুরনো প্রথা আর একটা অভিশাপের গল্প বলবে। গল্পটি শুনতে কেমন লাগবে সেটা আপনারাই বুঝবেন, তাই খেয়াল রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন আর গল্পের সঙ্গে যুক্ত থাকবেন। চলুন শুরু করি। পোড়াদহ গ্রাম, 2003 সাল, আষাঢ় মাস। আষাঢ়ের ভারী মেঘে ঢেকেছিল আকাশ। সারাদিনের পর বিকেলের হালকা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল পোড়াদহ গ্রামের বুক দিয়ে। চারপাশে ছিল এক ধরনের কৃত্রিম নিস্তব্ধতা, যেন কেউ জোর করে স্তব্ধ করে রেখেছে সবকিছু। পাখির ডাক নেই, মানুষের আওয়াজ নেই, শুধু নদীর জল টুপটাপ করে পাথরে পড়ছে। গ্রামের বাইরে নদীর ধারে জেগে আছে একটি পুরনো বটগাছ। তার নিচে কিছু মানুষ দাঁড়িয়ে। তাদের চোখে নেই কোনো কৌতূহল, নেই কোনো ভয়। অভ্যস্ত মুখাবয়ব, যেন তারা জানে আজও কিছু একটা ঘটবে, যেমনটা প্রতি বছর হয়। গাছের নিচে মাটির একটি পাটায় শোয়ানো আছে একটি ছোট্ট বাচ্চা, মাত্র কয়েক ঘন্টার নবজাতক। তার চোখও পুরোপুরি খুলে যায়নি। পাশে একটা কাঁথায় জড়ানো মায়ের কণ্ঠে নিঃশব্দ কান্না। হঠাৎ এক কণ্ঠ শোনা গেল, গভীর নিঃশ্বাস। সময়ের পরে দেরি চলবে না, দেবতা অপেক্ষা করেন না। বৃদ্ধ পুরোহিত ছিল সে, গ্রামের ঈশন ঠাকুরের প্রধান সেবক। তার হাতের লাঠিটা নদীর দিকে ইশারা করল। একজন পুরুষ এসে শিশুটিকে তুলে নিল। তার কাঁধে কালো গামছা, চোখে দৃষ্টি নেই, খালি কাজ। শিশুটি একটু নড়ল, হয়তো ঘুম ভাঙল। তারপরও কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই। নদীর দিকে এগিয়ে গেল সে। সবার পেছনে দাঁড়িয়েছিল শিশুটির মা। রক্তশূন্য ঠোঁট, কাপা কাঁধ, হাত জোর করে তাকিয়েছিল আকাশের দিকে। মাফ করিস বাবা, আমি পারলাম না। পিছনে দাঁড়িয়ে থাকা আরেক বৃদ্ধা কানে ফিসফিস করে বলল, ভগবান বাঁচান ওনাদের। তৃতীয় সন্তান মানেই আহুতি, এই নিয়মিত আমাদের টিকিয়ে রেখেছে এতদিন। পুরোহিত মাথা নাড়ল। ঈশন ঠাকুর যা চান তাই হয়।
একদিন না দিলে ভয়ঙ্কর খরা নেমে এসেছিল, পুকুর শুকিয়ে গিয়েছিল, গরু মরে গিয়েছিল, 3 জন গলায় দড়ি দিয়েছিল। তুমি ভুলে গিয়েছ? আমি ভুলিনি। এদিকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা লোকটি শিশুটিকে উপরে তোলে। নদীর জল তখন গাঢ় নীল হয়ে এসেছে। রোদ না থাকলেও যেন জলের ভেতরে কোথাও আলোর ঝলকানি আছে। তখন ঠিক সেই সময় শিশুটির মুখ থেকে এক টুকরো ক্ষীণ শব্দ বের হলো, একটা নিঃশব্দ চিৎকার। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। লোকটা থেমে গেল এক মুহূর্ত। সবাই থমকে তাকালো। পুরোহিত বলল, কি হলো? লোকটা বলল, ও চোখ খুলে তাকাচ্ছে আমার দিকে। দেবতা তাকিয়ে আছেন তোমার চোখ দিয়ে, গম্ভীর স্বরে উত্তর দিল পুরোহিত। ফেলে দাও। ঠিক তখনই একটা বাজ পড়ল দূরে পাহাড়ের উপরে। শিশুটি নদীতে পড়ে গেল। পরের দিন কেউ কিছু বলল না। যেমন হয় তেমনই হলো। কিন্তু একমাত্র সেই মা জানত, তার শিশুটি একবার তার হাত চেপে ধরেছিল। একবার, মাত্র একবার, খুব শক্ত করে। আর সেই শক্তি হয়তো একদিন ফেরত আসবে। পোড়াদহ গ্রাম, 2023 আষাঢ় মাস। পোড়াদহ এখন অনেক বদলে গেছে, অন্তত বাহ্যিকভাবে। 2 পাশ পাকা রাস্তা, একটা আধা পাকা প্রাইমারি স্কুল, হেলথ কমপ্লেক্সও আছে। কিন্তু অদ্ভুতভাবে গ্রামের কেন্দ্রস্থল ঘিরে একটা ধোঁয়াশা আজও বিরাজ করে। নতুনেরা বলে এটা হয়তো কুয়াশা, পুরাতনেরা মুখে বলে কিছু না, চোখে তাদের জানা অজানার ভয়। সেই দিনটা ছিল মেঘলা, দুপুর গড়িয়ে বিকেল। নদীর ধারে ঘাস কেটে বাড়ি ফিরছিল কণিকা নামে এক কিশোরী। তার পায়ের নিচে হঠাৎ কেমন যেন একটা শক্ত জিনিস ঠেকে। ভেবেছিল গাছের গুড়ি হবে। নিচু হয়ে দেখে, না, সেটা গুড়ি নয়, একটা দেহ। মুখ নিচে নামানো, ঘাড় থেকে ওপরের অংশ পুড়ে যাওয়া, আর পিঠে সাদা কাদামাটি দিয়ে লেখা অদ্ভুত একটা চিহ্ন, 3। কণিকার চিৎকারে ছুটে আসে গ্রামের লোকেরা। প্রথমে সবাই ভাবল পাগলের কাজ নাকি চোর। কিন্তু এরপর এক এক করে খোঁজ নিয়ে জানা গেল মৃত তরুণের নাম রাজীব, আর সে তার পরিবারের 3য় সন্তান। প্রথমে সবাই বিশ্বাস করতে চাইল না, কিন্তু 3 দিন পর আরেকজন, এইবার এক মেয়ে, তাকে পাওয়া গেল মাঠের ধারে। চোখ খুলে জমে যাওয়া, হাতের তালুতে ব্লেড দিয়ে কাটা একটা সংখ্যা, 3। গ্রামের পঞ্চায়েত প্রধান ঘরে ডেকে নিলেন সবাইকে। পুরনো কিছু মাথা চাড়া দিচ্ছে, কাঁপা গলায় বললেন তিনি। আমরা তো জানি 3য় সন্তানদের দেবতার আহুতি বন্ধ হয়েছিল কবে, এখন হঠাৎ এরকম কেন? একজন বলল, ঈশান ঠাকুর রুষ্ট হয়েছেন, আমরা নিয়ম ভেঙেছিলাম। আরেকজন বলল, ওসব কুসংস্কার, এটা কারো খুন করার অজুহাত। বুড়ি হরসুন্দরী বলল, দেবতার কথা নিয়ে বেশি কথা বলো না বাবা, কানের আশেপাশে বাতাস কেমন জানি ঘোরে আজকাল। একজন যুবক নাম তুলল, ঢাকা থেকে রিপোর্টার আসছে, নাম রুদ্রমিত্র, শুনেছি ভৌতিক খুনের ঘটনা নিয়ে লেখে। সেদিন রাতে নদীর কূলে বসেছিল কেউ একটা ছায়া। তার চোখে আলো নেই, কিন্তু এক ধরনের অদ্ভুত দীপ্তি। তার সামনে একটা ছোট্ট খাতা, সেই খাতায় একটার পর একটা নাম লেখা। প্রথম 2টো নামের পাশে টিক চিহ্ন। 3য় নাম মোনা আক্তার, 3য় কন্যা। ছায়া ফিসফিস করে বলে উঠল, আমার মতো কাউকে ফেলে দিয়েছ বলে ভেবেছ সব শেষ? আমি মরিনি, আমি শুধু অপেক্ষা করেছি। সে খাতাটা বন্ধ করে রাখল কাঁথার ভাঁজে। তার নিচে একটা পুরনো পচা কাঁথা, ঠিক যেমনটা নবজাতকদের জড়িয়ে নদীতে ফেলা হতো। পোড়াদাহ গ্রামের রাত আবার অস্থির হয়ে উঠছে। কেউ যেন হাঁটে, কিন্তু পায়ের শব্দ হয় না। কেউ যেন হাসে, কিন্তু মুখ দেখা যায় না। পোড়াদহ গ্রাম, 2003 সালের বর্ষাকাল। 3য় বাচ্চা নদীতে ফেলা হয়, দেবতা খুশি হন,
না ফেলা হলে গায়ে অভিশাপ নামে। এমনটাই লেখা ছিল পোড়াদহ প্রাচীন রেজিস্টারের শেষ পাতায়। এটা 2003 সাল। একদিকে গ্রামের কুড়েঘর আর নদী, অন্যদিকে হঠাৎ এসে পড়া শহরের একটা গাড়ি। ভেতর থেকে নামে পুলিশ অফিসার রোকসানা ইসলাম, সোজা, দৃঢ়চেতা। সাথে একজন মহিলা স্বাস্থ্যকর্মী, একজন সাংবাদিক আর দুজন কনস্টেবল। পোড়াদহের মানুষ ছুটে আসে দেখতে। গাড়ি এসেছে, লোকে এসেছে, হাতে কাগজ আর ক্যামেরা। রোকসানা জোর গলায় বলেন, আমরা খবর পেয়েছি এই গ্রামে তৃতীয় সন্তানদের হত্যা করা হয়। এটা মানবাধিকার লঙ্ঘন, এটা খুন। কেউ এভাবে জন্ম নিয়েই মরতে পারে না। পুরোহিত, যিনি সেই নিয়মের পুরনো রক্ষক, আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। চোখে লাল স্নানবস্ত্র, কপালে রক্তের টিপ। ওই শহরের নিয়ম এখানে চলে না, ম্যাডাম, তিনি বললেন। ঈশন ঠাকুর আমাদের রক্ষা করেন। তাকে তুষ্ট না রাখলে গা মরুভূমি হয়ে যাবে। রোকসানা এগিয়ে এসে বললেন, দেবতার নামে শিশু হত্যা বন্ধ হবে আজই। আমরা এখান থেকে একটিও বাচ্চা হারাতে দেব না। জানিয়ে দিন, নতুন কোনো জন্ম হলে খবর দিন, নইলে গ্রাম ছাড়তে হবে সবাইকে। সেই দিন রাতেই এক বাচ্চা জন্ম নেয়, একজন ছেলের তৃতীয় সন্তান। পুরোহিত নির্দেশ দেন, ফেলে দাও। কিন্তু গ্রামের ভেতর কেউ একজন ভয়ে চুপ করে থাকে। সে ছেলেটিকে দেয় নিজের পুরনো পোড়া কাঁথা আর লুকিয়ে ফেলে দেয় না নদীতে। নদীর কূলে কাদায় ফেলে রেখে চলে যায়, যেন মৃত ভেবে। কেউ জানে না সে বেঁচে গেল কিনা। পরদিন সকালের প্রথম আলোতে পুলিশ ঘুরে দেখে নদীর ধারে। বাচ্চাটিকে পাওয়া যায় না। পুরোহিত বলে, দেবতা নিয়ে গেছেন, আরেকটি পাপ ধুয়ে দিলেন। রোকসানা মুখ কালো করে তাকিয়ে থাকেন নদীর দিকে। পেছন থেকে কেউ ফিসফিস করে বলে, এই নিয়মের ফাঁকেই একদিন অভিশাপ জন্ম নেবে। ফ্ল্যাশব্যাক শেষ। 2023 সালে রুদ্রমিত্র সেই কেস ফাইল পড়ছিল। 2003 সালের ফাইলের নোটে একটা নাম পাওয়া যায়, তৃতীয় বাচ্চা, অজ্ঞাত, জন্ম রাতেই নিখোঁজ। সাথে ছবির নিচে লেখা, মায়ের নাম সুচিত্রা বালা। রুদ্র ফাইল বন্ধ করে তাকায় জানলার বাইরে। রাত হয়ে এসেছে। দূরের গাছের পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, নিশ্চুপ। তার মাথায় ঘুরছে একটাই প্রশ্ন, যদি বাচ্চাটি সত্যি মারা না গিয়ে বেঁচে থাকে, তাহলে সে কোথায়? আর 20 বছর পরে সে কি করছে? এক রাতের মধ্যে পোড়াদহ গ্রামে পৌঁছে যায় রুদ্র। আর পরদিন ভোরে পাওয়া যায় আরেকটি মৃতদেহ, একজন কিশোরী। তার গলার কাছে খোদাই করে লেখা, আমিও তৃতীয়। 2023 সালের আষাঢ় মাসের এক ভোর রুদ্রমিত্র দাঁড়িয়েছিল ঘটনাস্থলে। একটা কুয়াশা ভেজা মাঠ, চারপাশে গাঢ় সবুজ ঘাস। তার উপর লম্বা হয়ে পড়ে আছে একজন কিশোরীর নিথর দেহ। মেয়েটার চোখ খোলা, মুখে একটু আতঙ্ক নেই, বরং যেন প্রশান্তি। কিন্তু তার গলার নিচে, ঠিক বুকের ওপরে খোদাই করে লেখা আছে, আমিও তৃতীয়। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল বলল, অদ্ভুত ব্যাপার কি জানেন স্যার, মাটির ওপর কোথাও পায়ের ছাপ নেই, কিশোরীর গায়ে কোনো দাগ নেই, অথচ মৃত। রুদ্র নিচু হয়ে মৃতদেহটা ভালো করে দেখে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। না, এটা খুন না, এটা একটা বার্তা। কে যেন বলতে চাইছে, এই মৃত্যু পরিকল্পিত না, এটা উৎসর্গ। পাশ থেকে এক বৃদ্ধ গ্রামবাসী ফিসফিস করে বলে উঠল, ঈশন ঠাকুর আবার গ্রহণ করছে না হতে, তারা এসেছে, সে ফিরেছে। রুদ্র ঘুরে তাকায়, কে ফিরেছে? বৃদ্ধ চুপ করে থাকে, তার চোখ স্থির, কাঁপা ঠোঁটে সে শুধু বলে, সে যে মারা যায়নি। রুদ্র চলে আসে পাশের স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে একটি পুরনো রেজিস্টার দেখে সে খুঁজে পায় মেয়েটির পরিচয়। নাম তনয়া সাহা, বয়স 15, পিতামাতা স্থানীয় বাসিন্দা, পরিবারের তৃতীয় সন্তান। এখনো পর্যন্ত 3টি মৃত্যু, 3 জন তৃতীয় সন্তান। এদের বয়স, পেশা, লিঙ্গ ভিন্ন,
কিন্তু সংখ্যাটি এক। রুদ্র বুঝে যায় সে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। কারোর হাতে নামের তালিকা আছে, আর তার পাশে রয়েছে বাকিদের হত্যার দিনক্ষণ। সেই রাত রুদ্র একটা পুরনো হসপিসে উঠেছে। পাশেই নদী, আর দূরের জঙ্গলে ঝিঝি পোকা ডাকছে। ঘরটা ছোট, একটা বাল্ব, একটা খাট আর একটি মাত্র আয়না। রুদ্র টেবিলে খোলা খাতা রেখে কেস নোট লিখছিল। ঠিক তখন জানালার পর্দা হঠাৎ এক ঝটকায় নড়ে ওঠে। সে তাকায়, জানালা খোলা ছিল না, ঠান্ডা বাতাস ঢোকে না, কিন্তু ভেতরটা হঠাৎ শীতল হয়ে ওঠে। সে চোখ পড়ে আয়নার উপর, পেছনে কেউ দাঁড়িয়ে। সে ধীরে ধীরে ঘুরে তাকায়, কেউ নেই। আবার আয়নায় চোখ রাখে, সেই ছায়ামূর্তি তখনও সেখানে দাঁড়িয়ে। তার মুখ নেই, কেবল দুটি চোখ, যেগুলো দেখতে নয়, গিলে নিতে চায়। হঠাৎ সেই চোখ রুদ্রের চোখের দিকে তাকায়, আর তখনই বাতি নিভে যায়। রুদ্র চিৎকার করে উঠে বসে পড়ে, হাত বাড়িয়ে মোবাইলের টর্চ চালায়। ঘর খালি, আয়নায় কিচ্ছু নেই, শুধু আয়নার নিচে ফিনফিনে করে লেখা আছে একটা শব্দ, আগামী 3। রুদ্রের ভিতরে ধরফর শুরু হয়। কে বার্তা দিচ্ছে? এটা কি একজন মানুষ, নাকি সে যাকে একদিন নদীর ধারে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল? 2023 সাল, আষাঢ় মাসের শেষ সপ্তাহ। রুদ্র মিত্র বসে আছে পোড়াদহ ইউনিয়ন অফিসের পুরনো রেকর্ড রুমে। চারপাশে সাদা কাগজ, ধুলো ধরা নথি আর ভাঙা ফাইল। আলো আসে একটাই টেবিল ল্যাম্প থেকে, যার টিপটিপে আলো যেন নিঃশব্দে ফাঁসির আদেশ পড়ে শোনায়। সারা জীবন মানুষ সংখ্যার খোঁজ করে গেছে, সে ভাবে, কিন্তু এখানে সংখ্যার পেছনে লুকিয়ে আছে মৃত্যু। সে খুঁজছে 2003 সালের আষাঢ় মাসে জন্ম নেওয়া সব শিশুর তালিকা। হাতে ধরা পাতায় লেখা, জন্ম রেজিস্টার, পোড়াদহ, 2003 আষাঢ়। রাকিবুল হাসান, প্রথম সন্তান। জামিলা খাতুন, দ্বিতীয় সন্তান। সোহেল রানী, তৃতীয় সন্তান। মিলি বেগম, প্রথম সন্তান। রুদ্র কপাল কুঁচকে তাকায়। তৃতীয় লাইনটা খালি, নাম নেই, বর্ণনা নেই, কেবল পাশে ছোট হরফে কিছু লেখা, জলছাপের মতো মুছে যাওয়া অক্ষর। দেবতার নির্দেশে নাম তোলা হয়নি, আহুতি সম্পন্ন। রুদ্র দ্রুত ছুটে যান পাশের হেলথ কমপ্লেক্সে। সেখানকার স্বাস্থ্যকর্মী লিপি বেগমের কাছে সে জানতে চায়, 2003 সালের জুন জুলাই মাসে কোনো শিশুকে রেজিস্টারে না তুলেই মৃত ঘোষণা করা হয়েছিল কিনা। লিপি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, একটা ঘটনা মনে আছে। এক মহিলা ছিল, সুচিত্রাবালা, তৃতীয় সন্তান জন্ম দিয়েছিল। পুলিশ আশায় গোপনে নদীতে দেয়নি, কিন্তু পরে কেউ খোঁজও নেয়নি। শুনেছিলাম সেই বাচ্চা হারিয়ে যায়। রুদ্র থমকে দাঁড়ায়। তার মাথার ভেতর প্রতিধ্বনি হয়ে বাজে, সে মারা যায়নি, সে শুধু অপেক্ষা করেছে। সুচিত্রাবালা, মুখচোরা এক নারী, স্বামী মারা যাওয়ার পর নির্জন সংসার। বাচ্চাটা জন্ম নিয়েছিল অতিমারির রাতে। তাকে বলা হয়েছিল নদীতে ফেলে দিতে, কিন্তু তিনি পারেননি। তিনি ফেলে দিয়েছিলেন অর্ধেক। একটা পোড়া কাঁথায় জড়িয়ে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন নদীর কাছে, তারপর রেখে এসেছিলেন কাদার ভেতর। মরে গেলে দেবতার ইচ্ছা, বেঁচে থাকলে ঈশনের ভুল। সেই দিন রাতে প্রবল বৃষ্টি হয়েছিল, নদী ফুলে উঠেছিল। শিশুটি কোথায় গিয়েছিল কেউ জানত না। রুদ্র বুঝতে পারে কোনোভাবে শিশুটি বেঁচে গিয়েছিল, কেউ তাকে খুঁজে পেয়েছিল। সে বড় হয়েছে সমাজের চোখের আড়ালে, কারোর অধীনে নয়, কারোর প্রেমে নয়, শুধু অপেক্ষা আর ক্রোধে। তার কোনো জন্ম সনদ নেই, স্কুল নেই, রেজিস্টার নেই। সে শুধু একটা সংখ্যা, 3। রুদ্র খাতায় নোট নেয়, নেম আননোন,
জেন্ডার আননোন, ফাইল মিসিং, স্ট্যাটাস সার্ভাইভড, মোটিভ রেট্রিবিউশন, আইডেন্টিটি কি। ঠিক সেই সময় তার মোবাইলে একটা মেসেজ আসে অজানা নাম্বার থেকে। মেসেজে লেখা, পরবর্তী তৃতীয়, কাল রাতে বাঁশবানের পাশে, পেছনে তাকিও না, ও চায় তুমি তাকাও। রুদ্রর বুক হিম হয়ে যায়। কে পাঠালো এই মেসেজ, আর কে জানে সে কোথায় থাকবে আগামীকাল রাতে? পোড়াদহ বাঁশবন, রাত 3:03। রুদ্র দাঁড়িয়ে আছে পোড়াদহের দক্ষিণ পাড়ের বাঁশবনের মুখে। চারপাশে নীরবতা, কিন্তু সেটা প্রকৃতির নয়, দমচাপা আতঙ্কের নীরবতা। কেবল হালকা বাতাসে বাঁশের কঞ্চি কাঁপে, যেন কারোর শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছে। তার ফোনে আসা শেষ মেসেজটা এখনো স্পষ্ট। পরবর্তী তৃতীয়, কাল রাতে বাঁশবনের পাশে, পেছনে তাকিও না, ও চায় তুমি তাকাও। রুদ্র জানে সে এখনই এক খুনের আগে উপস্থিত। সে মাটি থেকে কিছু দূরে জঙ্গলের গায়ে চোখ রাখে। তখনই হঠাৎ সে দেখতে পায় একজন কিশোর, বাল্যবয়সী। সে হেঁটে যাচ্ছে, চোখ বন্ধ, মনে হয় যেন ঘুমের মধ্যে হাঁটছে। হাতের তালুতে কিছু লেখা, 3। রুদ্র ছুটে যায় তাকে থামাতে। এই শুনছ, থামো। ছেলেটি থামে না, হেঁটে যায় বাঁশের ভেতর। রুদ্র এগিয়ে যায়, আর তখনই পেছন থেকে এক ফিসফিস আওয়াজ আসে, পেছনে তাকিও না। সে থেমে যায়, বুকটা ধড়াস ধড়াস করে। এই আওয়াজ ফোনে এসেছিল, এখন কানে বাজছে, জীবন্ত, কাছ থেকে, যেন তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে। আরও একবার, তুমি যদি তাকাও, সে তোমার মুখ নেবে। রুদ্র ধীরে ধীরে চোখ বন্ধ করে, নিঃশ্বাস আটকে আসে। তার কানে কানের পাশ দিয়ে হাওয়ার মতো কিছু ছুঁয়ে যায়। হঠাৎ একটা ঠান্ডা নিঃশ্বাস, একটা দীর্ঘশ্বাস, যেন রক্ত মাংসের ন্যায়। সে চোখ মেলে দেখে ছেলেটি এখন মাটিতে পড়ে আছে, নিথর। তার শরীরের ওপর বাঁশপাতা ঝরে পড়ে, আর বাতাস স্তব্ধ হয়ে যায়। রুদ্র ছুটে যায়, হাঁটু গেড়ে বসে। ছেলেটি মৃত। কিন্তু আশ্চর্যের বিষয়, গায়ে কোনো ক্ষত নেই, রক্ত নেই, কেবল চোখ দুটি খোলা, আকাশের দিকে, কিন্তু তারা যেন কিছু না দেখে তাকিয়ে আছে শূন্যতার দিকে। রুদ্র উঠে দাঁড়াতেই বাঁশবনের ভিতরে কিছু নড়ে ওঠে। দূরে আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে থাকে এক ছায়ামূর্তি, উচ্চটা মানুষের মতো। চোখ জল জল করে, কিন্তু মুখ নেই, না চোখ, না ঠোঁট, না নাক, শুধু একটা ফাঁকা ক্যানভাস। রুদ্র তার দিকে তাকিয়ে ফুসফুসে কণ্ঠে বলে, তুমি কি সেই তৃতীয় বাচ্চা যে মরেনি? ছায়ামূর্তি মাথা নাড়ে। তার শরীরের নিচে কাদা গড়িয়ে পড়ে। তার বুকের মাঝে একটা পোড়া কাঁথা বেজে ওঠে বাতাসে। এক সময়কার শিশু আহুতি, এখনকার প্রতিশোধের লাশ জামা। মুহূর্তেই অন্ধকার গাঢ় হয়, বাতাস থেমে যায়, আর ছায়া গায়েব হয়। রুদ্র কাঁপা হাতে ছেলেটির মোবাইল খুলে দেখে, শেষ ইনকামিং কল ছিল আননোন নাম্বার থেকে ঠিক 3:03। আর মেসেজে লেখা, তোমাকে বলেছিলাম না, পেছনে তাকিও না। পোড়াদহ স্কুলের পুরনো অফিস ঘর, 2023-এর ভোরের কিছু আগে। পোড়াদহ প্রাথমিক বিদ্যালয়ের পুরনো অফিস ঘরটা এখন ব্যবধান হয় না। দরজায় তালা থাকলেও গ্রামের ছেলেরা বলে ওটা বন্ধ থাকে না, রাতেই খুলে যায়। রুদ্রমিত্র হাঁটছিল সেই পথেই, ভোরের কুয়াশায় মোড়া। তাকে বলা হয়েছিল, যদি কিছু জানতে চাও, পুরনো সেলামতি রেজিস্টার খোঁজো, যেটা কেউ পড়ে না। ওটা দেবতার খাতা। স্কুল ঘরের ভেতরটা নীরব, দেয়ালে পোড়ার দাগ, ছাদের কোনায় বাদুড় ঝুলে আছে। ঘরের এক কোণে রাখা লোহার আলমারির নিচে পায় একটা কাঠের বাক্স, মাটি আর কাদায় ঢাকা। সে তা খুলে ফেলে, ধুলো ঝাড়ে, আর ভেতর থেকে বের হয় একটা মোটা খাতা। পাতাগুলো চাটাইয়ের মতো শক্ত হয়ে গেছে। প্রথম পাতায় লেখা,
ত্রয়ীতির তালিকা ঈশন ঠাকুরের নির্দেশে সংগৃহীত, সময়কাল 2000 থেকে 2025। রুদ্র চোখ রাখে খাতার পাতায় আর পড়ে, নাম রাজীব ঘোষাল, জন্ম বছর 2003, অবস্থান পূর্বপাড়, মৃত্যুর সম্ভাব্য বছর 2023, সম্পন্ন ভেরিফাইড। নাম তনয়া সাহা, জন্ম বছর 2008, অবস্থান দক্ষিণপাড়, মৃত্যুর সম্ভাব্য বছর 2023, সম্পন্ন ভেরিফাইড। নাম রাশেদুল হক, জন্ম বছর 2006, অবস্থান মাঝপাড়া, মৃত্যুর সম্ভাব্য বছর 2023, সম্পন্ন ভেরিফাইড। নাম রুদ্র মিত্র, 1993 সাল, অবস্থান শহর ঢাকা, মৃত্যুর সম্ভাব্য সময় 2023 সালের আষাঢ় মাস, সম্পন্ন নট ভেরিফাইড। রুদ্রর চোখ আটকে যায়। শেষ নামটা তার নিজের, রুদ্র মিত্র। তার বুক ধক করে ওঠে। সেই গ্রামে জন্ম নেয়নি, সে তৃতীয় সন্তানও নয়, তাই নয় তো? সে এক মুহূর্ত ভাবার চেষ্টা করে তার বাবার মুখ মনে পড়ে না। তার ছোট ভাই নেই, কিন্তু একটা কথা মা মাঝে মাঝে বলতেন, তুই ছিলি তৃতীয়, দুটোর পর তুই এলি, দুইজন আগেই মরেছিল গর্ভেই। তাহলে কি সে আসলে সত্যিই তৃতীয় সন্তান? তাহলে সে তালিকার অংশ, এবং তার মৃত্যুর সময় এখনই? সে তখনই রেজিস্টার উল্টে আরও কয়েকটি নাম দেখতে পায়, সব তৃতীয় সন্তান, কিন্তু একটি নামের পাশে লেখা উৎস। নাম অজ্ঞাত, পরিচয় আহুতি বেঁচে গিয়েছে, জন্ম 2003, নাম দেওয়া হয়নি, লক্ষ্য তালিকার শেষ নাম অবধি হত্যা সম্পন্ন করা। রুদ্র পৃষ্ঠার নিচে ছোট করে লেখা দেখতে পায়, শেষ মৃত্যু ঘটবে যার হাত এই খাতা ছুঁয়েছে, তার আঙুল তখনও খাতায়। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে আসে। ঘরের কোণে আয়নাবিহীন একটি খাঁচার ভেতর শব্দ হয়, কেউ যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। রুদ্র ধীরে ধীরে পেছনে তাকায়। অন্ধকারে একজোড়া চোখ জ্বলে ওঠে, শুধু চোখ, মুখ নেই। তার নিচে গলা বেয়ে গড়িয়ে পড়ে কাদা, তাকে ঘিরে গন্ধ আসে পোড়া কাপড়ের, কাঁচা রক্তের। কণ্ঠহীন সেই সত্তা দাঁড়িয়ে থাকে আর চোখে তাকিয়ে পাঠিয়ে দেয় এক বার্তা, তোর নাম লেখা হয়ে গেছে, এখন বাকি শুধু সময়। আমি এসেছি, আমি শেষ, আমি আহতি। সময়কাল 2023, রাত 9টা। পোড়াদহ গ্রামের মাঝখানের একটি ঘর, ছোট, একতলা, সাদা, চুনকাম ধরা। এখানে থাকে 4 জন বৃদ্ধা। তাদের সন্তান কেউ আর জীবিত নেই। এদেরই একজন হরসুন্দরী দিদা একসময় তৃতীয় সন্তান হারিয়েছিলেন। তিনি এখন বাকি মায়েদের নিয়ে প্রতি মাসের পূর্ণিমায় একটা গোপন প্রথা করেন। একটি কাঁথার উপর জলপাত্র রেখে পায়ে হাত দিয়ে প্রার্থনা, যদি বেঁচে থাকে, যদি ফিরে আসে, ক্ষমা করিস মা। রুদ্র মিত্র এসে দাঁড়ায় সেই ঘরের সামনে। দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে কুয়াশা ভেজা গলায় প্রশ্ন আসে, তুমি রুদ্র, যে নিজের নাম পেয়েছে তালিকায়? রুদ্র চমকে যায়। সে বলে, আপনারা জানলেন কি করে? হরসুন্দরী হাসেন না, কাঁদেন না, শুধু বলেন, ওই খাতা এখন ওর হাতেও আছে। তুমি যদি ছোঁও, ও ছোঁয়, প্রতিবার। রুদ্র বসে পড়ে মাটিতে, জিজ্ঞেস করে, আমি জানতে চাই, আহুতি শিশুটার কথা, কে ছিল সে, কি হয়েছিল তার? এক মা ফুঁপিয়ে কাঁদে। একজন বলেন, ওর নাম ছিল না, আমরা ডাকতাম পানির ছেলে, নদীর কাছেই যে জন্ম নেয়, জলেই যে হারায়। একদিন গভীর রাতে, আষাঢ়ের ঝড়, এক মা, সুচিত্রাবালা, বাড়ির পেছনে নদীর ধারে গিয়েছিলেন। কাঁথায় জড়ানো শিশুটিকে নামিয়ে রেখে বলেছিলেন, যদি বেঁচে থাকিস, ফিরে আয়, শুধু বদলে যাস না। তারপর থেকে মায়েরা স্বপ্ন দেখতে শুরু করে। প্রথম বছর, ভেজা কাঁথায় জড়ানো এক শিশু, ঘুমন্ত মুখ। পঞ্চম বছর, শিশু দাঁড়িয়ে গেছে, কিন্তু মুখ ঘোলা, গলার নিচে ফাটা দাগ।
10ম বছর। মুখ হারায়, শুধু চোখ দুইটা, ফাঁকা, গভীর, যেন নদীর নিচে কুয়াশা। 15 বছর। স্বপ্নে সেই ছেলেটা এখন ঘরে আসে, দাঁড়ায় বিছানার পাশে, তাকে ছুতে যায়, কিন্তু হাত বরফ ঠান্ডা। 20 বছর। একজন মা কেঁদে ওঠেন, সে ফিরে এসেছে, এখন আর আমাদের ছেলে না, এখন সে বিচারক। রুদ্র হতবাক। সে জিজ্ঞেস করে, আপনারা কেউ চেনেন কোথায় থাকতে পারে সে এখন? হরসুন্দরী আসতে বলেন, সে নদীর ধারে ছিল, এখন ছায়ায় বাস করে। আর কিছু নয়, সে কারো সন্তান না, সে কারো ভাই না, সে শুধু সংখ্যার পুত্র, তৃতীয়। রুদ্র মনে মনে ভাবে, এতদিন ধরে যে শিশু মুখ হারিয়েছিল, এখন সে অন্যদের মুখ নিচ্ছে। ঘরের দরজার বাইরে বাতাসে কাঁথা উড়ে ওঠে। হঠাৎ করেই জানালার কাঁচে একটা হাতের ছাপ, ভেজা, কাদায় মাখা। সবাই চুপ। সব মা তাকিয়ে থাকেন জানালার দিকে। আস্তে করে একজন বলেন, সে শুনে গেছে, আজ রাতে কোনো একজন যাবে। পোড়াদহ গ্রামের নদীর পেছনে পোড়া জঙ্গল। সময়কাল 2023, পূর্ণিমার রাত। পোড়াদহের নদীর পেছনে একেবারে গাছপালা ছেটে ফেলা পোড়া এক জায়গা। সবুজ নেই, শুধু কাদা আর পোড়া কাঠের গন্ধ। কিছুক্ষণ হাঁটলে চোখ পড়বে এক ছোট্ট কবরের ওপরে। কবরের পাথর নেই, কোনো চিহ্ন নেই, শুধু মাটির ওপর একটু চাপা সোজা পুরনো কাঁঠাল গাছের পাতা পড়ে আছে। রুদ্রমিত্র এসে দাঁড়ায় কবরের সামনে। তার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ সে জানে এখানে রয়েছে সেই অজানা তৃতীয় সন্তানের শেষ ঠিকানা। তখন হঠাৎ গাছের ওপর থেকে এক হালকা ফিসফিস আওয়াজ আসে, আসো, আমি অপেক্ষা করছি। রুদ্র চুপ করে তাকিয়ে থাকে। মাটিতে হাত দিয়ে সে আস্তে আস্তে কাঁদা সরায়। কবরের নিচে কিছু শক্ত জিনিস আঘাত পায়। হঠাৎ কাদা ফেটে উঠে বেরিয়ে আসে একটি ছেঁড়া ও বেলে কাঁথা। তার উপর দিয়ে ঝরে পড়ে একদল বৃষ্টির ফোঁটা। কাঁথাটা ভিজে যায়। রুদ্র বুঝতে পারে এই কাঁথা আর অনেকগুলোতে জড়িয়ে আছে অনেক গভীর গোপন অভিশাপ আর প্রতিশোধ। একসময়ের সেই বাচ্চা যাকে কেউ জানে না, যাকে কেউ ভুলে যেতে চেয়েছিল, সে এখন এখানেই ঘুরে বেড়ায়, ছায়ার মতো, মুখহীন, কিন্তু চোখে আগুন। রাত্রির মায়ায় হঠাৎ রুদ্র পেছনে ফিরে তাকায়। কোণে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। তার মুখ নেই, কেবল ফাঁকা শূন্য একটি স্থান, আর চোখ দুটি যেন গা ছমছমে আলো জ্বালিয়ে দিয়েছে। রুদ্রের হাত কাঁপতে শুরু করে। সে বুঝে যায় এখান থেকে পালাতে হবে, কিন্তু সে জানে পালানো মানে এই কাহিনীর শেষ নয়, এটা শুরু মাত্র। পোড়াদহু গ্রামের পুরনো বাড়ি। রাত 12টা। রুদ্রমিত্র পুরনো বাড়ির ভিতরে প্রবেশ করে। অন্ধকার, ঘর ভরা নীলাভ ছায়ায় আর বাতাসে নোংরা গন্ধ। তার হৃদয় এক প্রকার কাঁপছে, কিন্তু চলতেই হবে। হঠাৎ করেই সামনে আসে সেই মুখহীন ছায়ামূর্তি। তার গায়ের কাদা আর পোড়া কাপড় ঝরে পড়ে। চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। রুদ্র প্রশ্ন করে, তুমি কে? কেনই সব করছো? ছায়া ধীরে ধীরে নড়ে। একটু হলেও একটা শব্দের মতো ফিসফিস করে, আমি তৃতীয়, যাকে ফেলে দেওয়া হয়েছিল নদীতে, যিনি বেঁচে থেকেছি তবে ভুলিনি। সে বলে, আমি দেবতার আহুতি, বিচারক, প্রতিশোধের নায়ক। যারা আমাকে ভুলে গিয়েছিল তাদের আমি শাস্তি দিচ্ছি। রুদ্র জিজ্ঞাসা করে, তাহলে কেন মানুষদের হত্যা করছো? তুমি কি কোনো মানুষ নও? ছায়া উত্তর দেয়, আমি মানুষ ছিলাম কখনো, আমি অভিশপ্ত, আমি ওই প্রথার প্রেতাত্মা যা ফিরে এসেছে বিচার করতে। রুদ্রের গা শিউরে ওঠে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ খুনির কাজ নয়, এটা এক রূপকথার অভিশাপ, এক প্রকৃত ভূতের প্রতিশোধ।
রাত্রি যেন আরো ঘনিয়ে আসে, বাতাস ঝাঁঝালো হয়ে ওঠে, বাইরে ঝড় বয়ে যায় এবং রুদ্র বুঝতে পারে তার যুদ্ধ শুরু হয়েছে। একটা যুদ্ধ যেখানে শুধু জীবন নয়, তার মনুষ্যত্বও টিকে থাকা বাধ্যতামূলক। পুরাদহ গ্রামের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। রাত 2টা। রুদ্রমিত্র দাঁড়িয়ে আছে গ্রামের পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের সামনে। চাঁদের আলো পড়ছে শিলার ভাঙা ঢিবিগুলোর ওপর। তাকে ছাড়া চারপাশ নিঃশব্দ, শুধু দূরের গাছপালার মাঝে ঝিঁঝি পোকাদের ডাক। মন্দিরের ভেতর ঢুকে সে দেখতে পায় এক বড় পাথরের মূর্তি, ভাঙা কিন্তু মুখের ছায়া এখনো স্পষ্ট। মূর্তির সামনে জমে আছে কালো ধুলো, আর পাশে একটি পুরনো বাটি যেখানে এখনো কিছু পচা ফুর ভাসছে। ঠোঁট কাঁপতে থাকে রুদ্রর। সে মনে মনে জানে এই জায়গাটাই সেই রহস্যের মূল কেন্দ্র। হঠাৎ বাতাসে এসে পড়ে ভেজা কাঁথার গন্ধ। পেছন ফিরে তাকালে দেখা মেলে সেই ছায়ামূর্তির মুখ ছাড়া, কিন্তু চোখে আগুন জ্বলে। সে ধীরে ধীরে এগিয়ে আসে। রুদ্র বলল, তুমি কি চাও? কেন এত প্রাণহানি? ছায়া ফিসফিস করে, আমি দেবতার আহুতি, আমি ফিরে এসেছি বিচার করতে। তোমরা ভুলেছ আমাদের নিয়ম, আমাদের ভয়, আর আমি ঠিক করব কে বেঁচে থাকবে, কে মরবে। রুদ্র বলল, তুমি কি মানুষের বিচার করতে আসছো? কিন্তু মানুষ তো ভুলও করে, তবুও ক্ষমা চায়। ছায়া মাথা নাড়ল। ক্ষমা? না, আমি কোনো মানুষ নই, আমি অভিশপ্ত রূপ। তাই তো তোমাকেও বাঁচতে হলে আমার শর্ত মেনে নিতে হবে। রুদ্র জিজ্ঞেস করল, কি শর্ত? ছায়া বলল, একটি পুরনো প্রতিজ্ঞা পূরণ করতে হবে। এই গ্রামে সেই প্রথা আর কখনো ফিরে আসবে না। আমি যাব যদি তুমি সবাইকে বোঝাতে পারো সত্যিকার ক্ষমার অর্থ কি। রুদ্র বুঝতে পারল, এটা শুধু খুনের ব্যাপার নয়, এটা মানুষের বিশ্বাস আর ভুলের লড়াই। রাত্রির নিস্তব্ধতায় রুদ্র উঠে দাঁড়ালো। তার হাতে ধরা আছে সেই ভেজা কাঁথা, একটি প্রতীক যার মধ্যে লুকানো ছিল পুরাতন প্রথার সত্য। সে সিদ্ধান্ত নিল এই গ্রাম আর কখনো সেই প্রাচীন অভিশাপের শিকার হবে না। তার কাজ হবে সেই কথাগুলো সবাইকে জানানো। ভোরের প্রথম আলো। পোড়াদহ গ্রামের জনসাধারণ একত্রিত হয় গ্রামের মাঠে। রুদ্রমিত্র তাদের সামনে দাঁড়িয়ে দাঁত ভাঙা হাওয়ার মধ্যে তার কণ্ঠ উঁচু করে বলে, পুরনো অভিশাপ আর অন্ধবিশ্বাস ছাড়ুন। তৃতীয় সন্তান আর কোনো অপরাধী নয়, বরং তারা আমাদের ভবিষ্যৎ। ভয় আর ঘৃণার বদলে ভালোবাসা দিন। গ্রামের বৃদ্ধা, যুবক, নারী সবাই চুপ করে তার কথা শুনছে। কেউ কেউ চোখে আশ্চর্যের ছাপ, কেউ কেউ কাঁদছে। তখনই দূর থেকে আস্তে আস্তে সূর্যের আলোর রেখা ঝলসে উঠে। ধীরে ধীরে গ্রামের আকাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো। হঠাৎ বাতাসে ভেসে আসে একটি ঠান্ডা স্পর্শ, একবার শেষবারের মতো। আর সেই ছায়ামূর্তি জলজল করা চোখে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। গ্রামবাসী যেন সে অভিশপ্ত ছায়াকে বিদায় জানাচ্ছে। রুদ্র মৃদু হাসে, এটাই নতুন সূর্যোদয়, নতুন আশা। গ্রামের মানুষ আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। আর সেই ভয়ঙ্কর নিয়মের কালো ইতিহাস স্মৃতির অন্তরে চাপা পড়ে যায়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ গল্পের সঙ্গী হওয়ার জন্য। যেখানেই থাকুন, যতই অন্ধকার থাকুক, আলো খুঁজে নিন। ভালো থাকুন। আগামীতে আবারও আসব নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।